গুড মর্নিং এভরিওয়ান, সিট ডাউন। কি সবাই ভালো আছো তো? হ্যাঁ, তো আজকে আমি তোমাদের ক্লাসে যে এসেছি কতগুলো অঙ্ক নিয়ে, এবং প্রতিটি অঙ্কই কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবং এটি হচ্ছে ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য। তবে এই অঙ্কগুলো কিন্তু এমন অঙ্ক যে ক্লাস 6-এ যারা পড়ছে তাদের জন্য যে ইম্পর্ট্যান্ট তা নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে তোমরা বসছো এবং নিজেকে প্রিপেয়ার করছো, তোমাদের জন্যও কিন্তু সমান ইম্পর্ট্যান্ট। তাই প্রতিটি অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এক এক করে অঙ্কগুলি করে দেখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটিতে বলা হয়েছে যে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3 এবং পড়ার বই 24টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তারা নিশ্চয়ই অনুপাত সম্বন্ধে তোমাদের জ্ঞান রয়েছে যথেষ্টই। একটা অনুপাতের যে সমতুল্য, মানে একটা ভগ্নাংশের সমতুল্য, আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারেও লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি পড়ার বই বাই গল্পের বই। আমি সলিউশন কিন্তু শুরু করে দিলাম, হ্যাঁ? মানে হাউ উইল ইউ সলভ দিস প্রবলেম, তোমরা অঙ্কটি কীভাবে করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখন পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত যদি 4:3 হয়, তাহলে আমরা সেটিকে ভগ্নাংশের আকারে লিখতে পারি পড়ার বই বাই গল্পের বই, তাই তো? পড়ার বই বাই গল্পের বই। আমরা যে কোনো সময় অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাতটি কত রয়েছে? 4/3, মানে 4:3 মানে 4/3, ঠিক আছে? এখন পড়ার বই 24টি রয়েছে। পড়ার বই কটি রয়েছে? 24টি রয়েছে। তার মানে পড়ার বইয়ের অনুপাত হচ্ছে 4। তাহলে 4টার মান হয়ে গেছে কত? 24। 4টার মান হয়ে গেছে 24। তাহলে 4টা তো পূর্বপদ, তাই তো? অনুপাতে ধরতে গেলে এটিকে বলা হবে পূর্বপদ, এটিকে বলা হয় উত্তরপদ। আর যদি ভগ্নাংশের আকারে যখন আমরা বলবো তখন সেটি হবে লব, এটি হবে হর। তাহলে পূর্ব পদটি যদি 24 হয়ে থাকে তাহলে উত্তর পদটি কত হবে, এটি হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এখন দেখো 4কে 24 করা হয়েছে, কি করে করা হয়েছে? 6 দ্বারা গুণ করে করা হয়েছে। তাহলে এখানে 6 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এখানেও 6 দ্বারাই গুণ করতে হবে। তোমার কত হবে? 18টি। অতএব কি হবে? গল্পের বইয়ের সংখ্যা হবে কতটি? গল্পের বইয়ের সংখ্যা হবে 18টি। আশা করি বুঝতে পেরেছ। কারণ আমরা এই নিয়মে করলাম যে আমরা জানি কোনো অনুপাতের পূর্বপদকে এবং উত্তর পদকে যদি কোনো একই সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে অনুপাতটি অটুট থাকে, অপরিবর্তিত থাকে, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমরা করে দেখালাম যে নির্ণয় উত্তর হবে গল্পের বইয়ের সংখ্যা হবে, এখানে সংখ্যা লিখে দিবে, গল্পের বইয়ের সংখ্যা হবে 18টি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তোমরাও বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে দেখো আমরা দ্বিতীয় অঙ্কটিতে চলে আসছি। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে 8 বছর 7 মাস 21 দিন গুণ 9 সমান কত বছর কত মাস কত দিন, ঠিক আছে? তাহলে এটিকে আমরা কিভাবে করব না, আমরা বছর মাস দিনের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করেছি এর আগে, তোমরাও নিশ্চয়ই জানো যে কিভাবে করতে হয়। নিয়মটি হচ্ছে যে বছর মাস দিন বা ঘন্টা মিনিট সেকেন্ডেরও কিন্তু অঙ্ক একই রকমের। এখানে কি করতে হয়, বছর মাস দিনের যদি অঙ্ক থাকে তাহলে বছরের যোগ বিয়োগ গুণ ভাগ বছরের ঘরে শেষ করতে হয়, যে হাতে থাকে গুণ করার সময়, ঠিক আছে, বা যোগ করার সময়, সেটি কিন্তু পরের ঘরে যেতে পারে না, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে করছি, আমি লিখছি 8 বছর 7 মাস 21 দিন, ঠিক আছে? একে কি করতে হবে? 9 দ্বারা গুণ করতে হবে, 9 দ্বারা গুণ করতে হবে। একটা কথা বলছি, যদি ধরো এখানে বছর না লেখা থাকতো, মাস না লেখা থাকতো, দিন না লেখা থাকতো, তাহলে কি হতো সংখ্যাটা? 8 7 2 1 মানে 8721।
হতো কি না হতো? তখন 9 দ্বারা গুণ করলে কি হয়? 9 একে 9, 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, সেই 1টা কিন্তু এখানে চলে আসতো 7 নাম 63 একে 64 হতো। এরকম কিন্তু হবে না, এক্ষেত্রে এরকম ভুলও করো না তোমরা কি করবে? এই যে 9 দ্বারা গুণ করছো মানে দিনটাকেও 9 দ্বারা গুণ করবে, মাসটাকেও 9 দ্বারা গুণ করবে, বছরটাকেও 9 দ্বারা গুণ করবে, আলাদা আলাদা। ঠিক আছে? দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 7 নাম 63, 8 নাম 72, হয়ে গেল তো? এরপরে দেখো নিয়মটা কি, না এই যে 189 দিন হলো, এই ঘরে যদি 30-এর বেশি হয়, 30-এর বেশি হয়, তাহলে এটাকে আমরা 30 দ্বারা ভাগ করে এটাকে আমরা মাসে করে নিব, এবং যদি কোনো ভাগশেষ থাকে সেই ভাগশেষটা কিন্তু দিনেই থেকে যাবে। তাহলে ভাগ করো, কত হবে বলো? 3 6 18, তাই তো? 3 6 18, ভাগশেষ কত থাকলো? 9। এই 6 যেটা পেলাম 30 দ্বারা ভাগ করে যেটা পেলাম সেটা কিন্তু মাসে পরিণত হয়ে গেল। হলো কি না হলো বলো? হলো কি না হলো? হয়ে গেছে। তাহলে এই 6 মাসটা এখানে এসে নিয়ে যোগ করে দাও এর সঙ্গে, তার কত হলো? 69 হলো। ঠিক আছে? এখানে কিন্তু এটা কি থেকে গেল? দিন, ভাগশেষটা কিন্তু দিনই থেকে গেল। 6টা হয়ে গেল মাস, সেই মাসটা এখানে এসে নিয়ে যোগ করে দিতে হবে। তাহলে 69। এবারে এই মাসের ঘরে যদি যোগফল, গুণফল ইত্যাদি গুলো যদি 12 থেকে বেশি হয়, কত থেকে? 12 থেকে যদি বেশি হয় তাহলে 12 দ্বারা ভাগ করে নিব। 12 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ভাগফলটা বছরে পেয়ে যাব। তাহলে এখানে 12 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 5 12 60। এখানে কিন্তু ভাগশেষ 9 থেকে গেল, তাহলে এটা হলো 9 মাস। আর 5টা কি হয়ে যাবে? বছর। সেই 5টাকে দিয়ে এনে যোগ করে দাও, তাহলে হয়ে গেল কত? 77। ঠিক আছে? তাহলে অতএব গুণফল কত হবে? অতএব গুণফল কত হবে বলো? গুণফল হবে 77 বছর 9 মাস 9 দিন। 77 বছর 9 মাস 9 দিন, এটি হবে নির্ণয় উত্তর। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। মোট কথা খেয়াল রাখবে, বছর মাস দিন বা ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কগুলো এইভাবেই করবে, মানে আলাদা আলাদা যোগ বিয়োগ গুণ ভাগ করবে, এবং সেই যোগ বিয়োগ, যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সব যেন ওই ঘরটিতে শেষ হয়ে যায়। হাতের রাখা যে অঙ্কটি বা সংখ্যাটি সেটা কিন্তু পরের ঘরে আসবে না। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটিতে। পরের অঙ্কটিতে বলা হয়েছে যে সমানুপাতে আছে কিনা দেখাও। 12, 30, 14 এবং 70 চারটি সংখ্যা রয়েছে পরপর। এখন সমানুপাত শব্দের অর্থ কি? না এখানে সমানুপাতটির অর্থ হবে যে প্রথম এবং দ্বিতীয়ের যে অনুপাত বা লঘিষ্ঠ আকার, সেটা যদি তৃতীয় এবং চতুর্থের যদি অনুপাতের সঙ্গে মিল হয়ে যায়, মানে একই হয়, তাহলে আমরা বলবো সেটা সমানুপাতে আছে। আর যদি না হয় তাহলে সেটি বলবো সমানুপাতে নেই। তাই তো? তাহলে এখানে কয়টি পদ রয়েছে? 4টি। তাহলে প্রথম এবং দ্বিতীয়র অনুপাতটি বের করে নাও। তাহলে 12/30, আমি এর আগের অঙ্কটিতে বলে দিলাম যে অনুপাতকে যে কোনো সময় আমরা আমাদের নিজের সুবিধার জন্য আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। পূর্বপদ বাই উত্তর পদকে আমরা লব বাই হর করে লিখতে পারি। তাহলে এখানে 12/30 প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ মানে 14 বা চতুর্থ পদ মানে 70। এখন দেখো দুই দিকে কাটাকাটি করে যদি একই রেজাল্ট আসে, তাহলে আমরা বলবো যে এটি সমানুপাতে রয়েছে। আর যদি একই না হয়, আলাদা হয়, তাহলে আমরা বলবো সেটা সমানুপাতে নয়। ঠিক আছে? তাহলে 12কে 30 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত দ্বারা কাটবো বলো? 2 দ্বারা কেটে দাও, 6 দুগুণে 12, 15 দুগুণে 30। এরপর 3 দ্বারা কেটে দাও, 3 দুগুণে 6, 3 5
15, 2-5 হয়ে গেল। এখানে দেখো 14/70 কে আমরা কত দ্বারা কাটতে পারি? 7 দ্বারা কাটো। 7 × 2 = 14, 7 × 10 = 70। তাহলে আমরা কি পেলাম? দেখো এদিকে রেজাল্ট হচ্ছে 2/5 আর এদিকে রেজাল্ট হচ্ছে 2/10। তাহলে একই হলো কি? বলো, দুই দিকের রেজাল্টটা কি একই হলো? কাটাকাটি করার পর একই রেজাল্ট এলো? তাহলে এটি সমানুপাতে নেই, সমানুপাতে নেই, এটি পরিষ্কার। ঠিক আছে। এখন একটা কথা বলি যে এই ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে 4টি পদকে সমানুপাতে সাজিয়ে লেখো। যদিও এই প্রশ্নটি সেটি বলা হয়নি, কেবল বলা হয়েছে সমানুপাতে আছে কিনা দেখাও। আমরা কি লিখব উত্তরে? যে এটি সমানুপাতে নেই। এখন যদি বলা হতো যে এই 4টি পদকে সমানুপাতে সাজিয়ে লেখো, তাহলে কার সঙ্গে কার অনুপাত করলে একই রকম হতো? কারো সঙ্গে কারো করলে কি হতো এরকম? দেখো 12/30 তো এটা হলোই না। এবারে 12/14 করা হয়, ধরে এটির সঙ্গে এটিকে করলাম আর এটির সঙ্গে এটিকে করলাম, এদিকে করলাম 30/70, 30/70। এখানে কত অনুপাত হবে? না 6/7, তাই তো? 6 × 2 = 12, 7 × 2 = 14। এখানে যদি 0 0 কেটে দাও তো কত হলো? 3/7। তাহলে এটাও কিন্তু মিলছে না, তাহলে এটিও হলো না। এরপর আরেকটা করে দেখো, 12/14 করলাম, 12/30 করলাম, 12/70 করো, সমান কত হবে? 12/70 সমান 14/30 করে দেখো যদি হয়তো। এখানে কত? 6/35, এখানে 7/15, না হচ্ছে না। তাহলে এই 4টি পদকে কোনোভাবেই সমানুপাতে লেখা যাবে না। যদিও এই প্রশ্নটি আমি অতিরিক্ত হিসাবে যোগ করে দিলাম, ঠিক আছে, মানে এটি সমানুপাতে হবে না, এই 4টি পদ সমানুপাতে সাজানো যাবে না। সে যাই হোক, আমাদের প্রথম উত্তরটি কি হয়েছিল? যে বলা হয়েছিল সমানুপাতে আছে কিনা দেখাও, তো আমরা দেখিয়ে দিলাম যে সমানুপাতে নেই। ঠিক আছে। পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটিতে বলা হয়েছে 4 নম্বর অঙ্কটিতে 24, 36 এবং 54 এর গসাগু কত? তো গসাগু কত ভাবে করা যায়? গসাগু করার নিয়ম কয়টি? পদ্ধতি কয়টি? 2টি। একটি হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটি হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমি দুটো পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটি পছন্দ হবে বা যেটি ভালো লাগবে, সহজ বলে মনে হবে, সেটি তোমরা করে নেবে সেই পদ্ধতিতে। তাহলে প্রথমে আমরা উৎপাদকের সাহায্য করে নিচ্ছি। কি? তাহলে 24-এর উৎপাদকগুলি বের করো, বলো কত হবে? 2, 12, 2, 6, 2, 3। এবারে 36-এর উৎপাদকগুলি বের করো, 18, 9, 3। 54-এর উৎপাদকগুলি বের করো, 27, 2 দ্বারা তো হবে না, 3 হয়ে গেল। তাহলে আমরা 3টি সংখ্যারে আলাদা আলাদা করে আমরা উৎপাদকগুলি বের করে নিলাম। এরপর গসাগু শব্দটির অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে 24-এর গুণনীয়কগুলি হলো 2, 2, 2, 3। 36-এর গুণনীয়কগুলো হলো 2, 2, 3, 3। 54-এর গুণনীয়কগুলো হলো 2, 3, 3, 3। তাহলে গরিষ্ঠ মানে সব থেকে বড় কোনটা কমন যাচ্ছে? দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, রয়েছে কিনা? রয়েছে। তো যেটি কমন সেগুলো আমরা লিখে নিচ্ছি 3। এরপরে গুণ, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাই 2টাকে নিয়ে নিলাম। আর তো দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে আর কোনো 2 নেই। এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে আবার কোনো 3 নেই। তাহলে আর কিছু কমন নেই, কমন নেই। তাহলে কত হয়ে গেল? 3 দুগুণে 6। তাহলে নির্ণেয় গসাগু হবে, নির্ণেয় গসাগু হবে কত?
6। ঠিক আছে, এখন এটি হলো কি, এটা কোন পদ্ধতির সাহায্যে করলাম? উৎপাদকের সাহায্যে। এরপর আমরা করে নিব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তো এইটাকে মুছে দিচ্ছি। তার নির্ণয় উত্তর কত হলো মনে রাখবে 6। উত্তর কত হলো 6, উত্তর হলো 6। তাহলে এরপর ভাগ প্রক্রিয়ার সাহায্যে তখন কি করবে, ছোটটি দ্বারা তার পরের বড়টিকে ভাগ করে দাও। তাহলে 24 দ্বারা ভাগ করো 36কে, তাহলে কত হবে 1, 24 একে 24, বিয়োগ করে দাও 12। এবারে 12টা হয়ে যাবে ভাজক আর 24 হয়ে যাবে ভাজ্য, 12 দুগুণে 24। তাহলে 12 দ্বারা মিলে গেল, তার মানে 36 এবং 24-এর মধ্যে 12 কমন রয়েছে। এরপর 12 দ্বারা ভাগ করে দাও, যেটা একটা রয়েছে 54, 5 12 60, 4 12 48, 6। তাহলে অবশিষ্ট হলো 6 ভাগশেষ। এবারে 6 দ্বারা ভাগ করে দাও 12কে, 6 দুগুণে 12। তাহলে কোনটি দ্বারা মিলে গেল? 6 দ্বারা। অতএব নির্ণয় গসাগু সমান 6 উত্তর। মানে তুমি যে পদ্ধতিতেই করো না কেন উত্তর কিন্তু একই আসবে। এবার তোমরা ডিসাইড করবে যে তুমি কোন নিয়মে করবে। তা আমি পরামর্শ দিব যে সবসময় তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেই গোসাগু করার চেষ্টা করবে, কারণ এই সংখ্যাগুলি হয়তো ছোট ছোট ছিল বলে তোমরা উৎপাদকের সাহায্যে করতে পারলে। ধরো 4 অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা থাকতো তাহলে উৎপাদকগুলো বের করতে করতে অনেক সময় লেগে যেত, তাই তো। তাই গোসাগু যখন করবে তোমরা সবসময় ভাগ প্রক্রিয়ার সাহায্যে করবে, যে কম সময়ের মধ্যে উত্তরটি এসে যাবে। ঠিক আছে, তাহলে এর পরের অঙ্কটি অর্থাৎ অঙ্ক নম্বর 5-এ বলা হয়েছে যে 12 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমার সঙ্গে বর্গক্ষেত্রের পরিসীমা সমান দেওয়া আছে। মানে এখানে দুটি জ্যামিতিক চিত্রের উল্লেখ করা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে পরিসীমা সমান সমান। অর্থাৎ ত্রিভুজটি যা পরিসীমা, বর্গক্ষেত্রটির পরিসীমাও তাই একই। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো 12 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি আঁকছি আমি প্রথমে। তাহলে এটি হলো একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 12 মিটার। 12 মিটার। আরেকটি বর্গক্ষেত্র রয়েছে, ঠিক আছে। আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি এখানে। কি কি বলো? প্রথম ছবিটি কি? প্রথম চিত্রটি কিসের? সমবাহু ত্রিভুজের। দ্বিতীয় চিত্রটি বর্গক্ষেত্রের। এখন কি দেওয়া আছে না, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার 3টি বাহুই সমান, যে ত্রিভুজের 3টি বাহুই সমান। আর পরিসীমা বলতে কি বুঝি আমরা? না, পরিসীমা হচ্ছে বাহুগুলির যোগফল, বাহুগুলির যোগফল। তো এই সমবাহু ত্রিভুজের যদি একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার হয় তাহলে পরিসীমা কত হবে বলো? পরিসীমা কত হবে এর? 12 যুক্ত 12 যুক্ত 12, মানে 12কে 3 দ্বারা গুণ করে দাও, 3 ব্রাং 36 কি মিটার। এটি আমরা বের করে নিলাম। এখন বলা হয়েছে এর যা পরিসীমা, সমবাহু ত্রিভুজটির যা পরিসীমা, বর্গক্ষেত্রের বাহুরও পরিসীমা একই, তার মানে 36। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম কত বলো? পরিসীমা সমান কত? 36 মিটার। এখন বর্গক্ষেত্রে কয়টি বাহু আছে? 4টি বাহুই সমান। এবং 4টি বাহু যদি সমান হয়, 4টি বাহুর যোগফল যদি 36 হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে পাব? কিভাবে বের করব? 4 দ্বারা ভাগ করে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য করতে পারো, একটি বাহু, এখানে একটি না করে বাহুর দৈর্ঘ্য করে নাও। বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা দেওয়া আছে 36 মিটার,
তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত পাবো না 36কে 4 দ্বারা ভাগ করে নিব, কারণ বর্গক্ষেত্রে 4টি বাহুর মাপ তো সমান। 4টি বাহুর যোগফল 36, 4টি বাহু সমান, তাহলে প্রতিটি বাহু কত? 36/9 সমান কত হয়ে গেল? 9 মিটার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো অসুবিধা হয়নি? আবার বলছি, আমি রিপিট করছি, যে একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, একটি তার প্রতিটি বাহুর মাপ 12 মিটার করে, এবং এর যা পরিসীমা সেই পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট আরেকটি বর্গক্ষেত্র রয়েছে। তাহলে এখানে আমরা পরিসীমা বের করে নিলাম, 36 মিটার হয়ে গেল, 3 বার 36, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 36 মিটার হয়ে গেল। এখন তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও তাই 36 মিটার, এবং আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান হয়, তো 4টি বাহু মিলে যদি 36 মিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পাবো? 36/4 সমান 9 মিটার। এখন তোমাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়নি, বের করতে বলা হয়েছে তার ক্ষেত্রফল কত। তো আমরা জানি ক্ষেত্রফল তাহলে কত হবে বলো? ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? বাহুর বর্গ, বাহুর বর্গ, বাহুর বর্গ সমান 9 বর্গ সমান কি হলো? 81। এখন বলো দেখি এককটা কি হবে? বর্গ মিটার। এটি কিন্তু খেয়াল রাখবে, যে কোনো জ্যামিতিক চিত্রের যখন তোমরা ক্ষেত্রফল বের করবে তখন ব্যবহৃত এককটির আগে বর্গ শব্দটি যোগ করে দিবে, ঠিক আছে? তাহলে হয়ে গেল 81 বর্গ মিটার। অতএব এই অঙ্কটির উত্তর হলো 81 বর্গ মিটার। তাহলে এই অঙ্কটিতে বলা হয়েছে, দেখো 1/2, 1/3, 1/4 এর সরল অনুপাতটি লেখো, ঠিক আছে? তো সরল এটার 3টি পদ রয়েছে। কয়টি পদ রয়েছে? প্রথম পদ 1/2, দ্বিতীয় পদ 1/3, তৃতীয় পদ 1/4, এবং প্রতিটি পদ কিন্তু ভগ্নাংশের আকারে আছে, তোমাদের পূর্ণ সংখ্যায় কিন্তু নেই, যে 2:3:4 এরকম নেই, ঠিক আছে? তাহলে এগুলি ভগ্নাংশের অনুপাত। তাহলে আমরা যদি দেখো অনুপাতে লিখি যায় কত হবে? 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। তাহলে এই অনুপাত থেকে আমরা যখন সরল অনুপাতে নিয়ে যাব বা করব, তখন কি করতে হবে? হরগুলির লসাগু করে প্রত্যেককে গুণ করে দিবে, হরগুলির লসাগু করে প্রত্যেককে লসাগু দ্বারা গুণ করে দিবে। তাহলে বলো 2, 3, 4 এর লসাগু কত হবে? 2, 3, 4 এর লসাগু কত হবে? 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে লসাগু কত হলো? 12। তাহলে এবারে ওই অনুপাত থেকে অনুপাতের প্রত্যেকটি পদকে আমরা 12 দ্বারা গুণ করে দিব। তাহলে কি হবে? 1/2 গণিত 12 অনুপাত 1/3 গুণিত 12 অনুপাত 1/4 গুণিত 12। লসাগু দ্বারা প্রত্যেকে গুণ করে দিলাম। তাহলে এখানে কত হলো? 6 দুগুণে 12 মানে 6 অনুপাত 3 4 12 মানে 4 অনুপাত 4 3 12 মানে 3। অতএব এটি হলো ওই অনুপাতটির সরল অনুপাত। বুঝতে পারিস তো? তাহলে কি শিখলে? কি শিখলে? যে যদি জটিল অনুপাত থাকে, যদি জটিল অনুপাত থাকে, সেটি সরল অনুপাতে করার সময় কি করবে না, আগে অনুপাতটিকে তুমি ভগ্নাংশের আগে লিখে নেবে, এবং ভগ্নাংশের যে মানে হরগুলি, সেই হরগুলির প্রথমে লসাগু বের করে নেবে, এবং লসাগু দ্বারা প্রত্যেকটি পদকে গুণ করে দিবে। তাহলে গুণফলটি কি হবে? পূর্ণ সংখ্যায় এসে যাবে, এবং সেটি হবে সরল অনুপাত, ঠিক আছে? দেখো এর পরের অঙ্কটি কিন্তু একটি শতকরা টপিক্সের উপর অঙ্ক, তোমাদের সিলেবাসে শতকরা রয়েছে, ঠিক আছে? তো শতকরা টপিক্সের উপর একটি অঙ্ক দেওয়া আছে, অঙ্ক নম্বর 7। অঙ্কটি হচ্ছে যে অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তার আয়, তার যে মোট আয় তার 22% বাড়ি ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন,
তাহলে তার মাসিক আয় কত। এই শতকরার অঙ্কগুলো করার সময় একটা আমি সহজ পদ্ধতিতে তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে। যে এখানে আমরা করছি মোট আয় আর বাড়ি ভাড়া দুটো ভাগে আমি ভাগ করে নিলাম, মোট আয় আর বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়া দেন কত? 22%। 22% মানে কি? পার্সেন্ট মানে তো প্রতি 100-তে। তো যদি তার মোট আয় 100 টাকা হয় তাহলে বাড়ি ভাড়া দেন 22 টাকা। খুব সহজ ভাষায় বলা যেতে পারে 100 টাকার মধ্যে বাড়ি ভাড়া দেন 22 টাকা। সেই হিসাব অনুসারে তিনি বাড়ি ভাড়া দেন 1870 টাকা। তাহলে এখানে হবে 1870 টাকা। তাহলে তার মাসিক আয় কত? মাসিক আয়টা তোমাকে বের করতে বলা হয়েছে। এটি হলো ওই অঙ্কটির গণিতের ভাষায় তালিকাবদ্ধভাবে লেখা। আমরা প্রথমে সেটিকে গণিতের ভাষায় তালিকা রূপে লিখলাম। এরপরে আমরা চলে যাব ঐকিক নিয়মে। কি নিয়মে? এখন দেখো তোমাকে কি বের করতে বলা হয়েছে? মাসিক আয় কত। মাসিক আয় কত। এখন মাসিক আয়টা এই ঘরে রয়েছে বাম দিকে। খেয়াল রাখবে যখন যেটা চাইবে সেটা কিন্তু ডান দিকে করে নিতে হবে। সেটা যখন কি করবে? ডান দিকে করে লিখবে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা এই অংশকে যদি বাম দিকে লিখি আর এই অংশটাকে যদি ডান দিকে লিখি তাহলে এটা অটোমেটিক ডান দিকে হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো কিভাবে? এই দিক থেকে লিখবো যে যখন বাড়ি ভাড়া 22 টাকা দেন তখন মোট আয় 100 টাকা। তাহলে বাড়ি ভাড়া 22 টাকা হলে মোট আয় 100 টাকা, সেভাবে লিখবো। তাহলে বাড়ি ভাড়া 1870 টাকা হলে মোট আয় কত আপনি বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো বলো? বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় কত? মাসিক আয় বলো, জোরে বলো। 100 টাকা। বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় 100 টাকা। তাহলে বাড়ি ভাড়া যদি 1 টাকা হয় তাহলে মাসিক আয় কত হবে? 100 এর 22 টাকা। এখন বাড়ি ভাড়া কত? 1870 টাকা রয়েছে। তাহলে বাড়ি ভাড়া 1870 টাকা হলে মাসিক আয় কত? না 100 এর 22 গুণ 1870। এটা কাটাকাটি করে যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে কত দ্বারা কাটাকাটি যাবে? 22কে আমরা দেখো 7 থেকে 8 মানে 11 দ্বারা কাটাকাটি যাবে। 11 দুগুণে 22 আর 11কে 11, 7 11 77, 170। এবারে 2 দ্বারা 50 করে দাও, তাহলে 5 17 85, ঠিক আছে। আর একটা শূন্য দুটা শূন্য, তাহলে 8500 টাকা। এভাবে করা হলো। আরেক নিয়মে করা যায় খুব সংক্ষেপে, যারা চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে আর কি, তারা কিন্তু এই নিয়মে করলে একটা সময় লেগে যেতে পারে। তাই একটা শর্টকাট নিয়ম হচ্ছে, ট্রিক হচ্ছে, সেটা আমি করে দিচ্ছি। দেখো মানে বাড়ি ভাড়া দেন কত পার্সেন্ট? 22%। বাড়ি ভাড়া কত দেন? আর বাড়ি ভাড়া কত টাকা দেন? 1870 টাকা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 22% সমান 1870। 22% সমান, তাহলে 1% সমান কত? আর মোট অংশ, তোমার তো মনে আছে ভগ্নাংশের সময় মোট অংশ সমান কত ধরা হয়? 1 এর 1, তাই তো। ভগ্নাংশের সময় মোট অংশ সমান 1 এর, জোরে বলবে, 1 এর 1। আর দশমিক ভগ্নাংশের বেলাতে মোট অংশ সমান 1.0। ভগ্নাংশের সময় মোট অংশ 1 এর 1, দশমিক ভগ্নাংশের সময় মোট অংশ 1.0, আর শতকরার বেলাতে মোট অংশ সমান 100%। কিছু বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ভগ্নাংশের সময় মোট অংশ, ভগ্নাংশের সময় এটা,
দশমিক ভগ্নাংশের সময় হবে এটা, আর শতকরার সময় মোট অংশ হবে এটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখন 22% মান 1870, বাড়ি ভাড়া দেন 22%, মোট টাকা দেন 1870 টাকা বাড়ি ভাড়া। তাহলে 22% সমান যদি 1870 টাকা হয়, তাহলে 1% সমান কত হবে? 1870/22। তাহলে 100% সমান কত হবে না? 1870/22 গুণ 100। হ্যাঁ, তো কাটাকাটি করে দাও। 11 দুগুণে 22, 50 দুগুণে 100, 11 কে 11, সে কি আসছে 5 17 85, দুটো শূন্য, তাহলে 8500 টাকা। উত্তর কিন্তু একই এলো। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলি তোমরা করবে। এরপর দেখো পরের অঙ্কটি। আটের অঙ্কটি, রম্বস ও বর্গক্ষেত্রের পার্থক্য লেখো। পার্থক্য লেখো। রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য লেখো। আচ্ছা, তোমাদের মধ্যে কি বলতে পারবে যে রম্বস কাকে বলে? বলো, জোরে বলবে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে রম্বস বলে। হ্যাঁ, আচ্ছা, বর্গক্ষেত্র কাকে বলে অন্য কেউ বলতে পারবে? তাহলে আমরা জানি যে রম্বস এমন একটি চতুর্ভুজ যার চারটি বাহুই সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়। আবার বর্গক্ষেত্র বলা হয় যার চারটি বাহুই সমান এবং প্রতিটি কোণ সমকোণ। তাহলে এর থেকেই তো আমরা বুঝতে পেরে গেলাম যে রম্বস এবং বর্গক্ষেত্রের মধ্যে কি পার্থক্য। রম্বসের চারটি বাহু সমান বটে ঠিক, কিন্তু একটি কোনো সমকোণ নয়। আর বর্গক্ষেত্র চারটি বাহু সমান বটে ঠিক, তার সঙ্গে তার প্রতিটি কোণ সমকোণ। এটি হলো পার্থক্য। অর্থাৎ দুইটি জ্যামিতিক যে টার্ম রয়েছে সেই দুটির সংজ্ঞা লিখে দিলেই হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে? যে রম্বসের চারটি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয়। আবার বর্গক্ষেত্রের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ। এটি হলো রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য। এটি লেখার প্রয়োজন হবে না আশা করি। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, এরপর চলে আমরা যাচ্ছি অঙ্ক নম্বর 9। 9 বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। $147 বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, লিখে নিয়েছো তো? তাহলে এরপর থেকে আমরা অঙ্ক নম্বর 9 চলে যাচ্ছি। এই অঙ্কটিতে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ, মানে একটি সংখ্যাও দেওয়া নেই। যদি গুণফল দেওয়া থাকতো আর একটি সংখ্যা দেওয়া থাকতো তখন আমরা অপর সংখ্যাটি কি করে পেতাম? সেই সংখ্যাটি দ্বারা ভাগ করে, গুণফলকে সেই সংখ্যা দ্বারা ভাগ করে অন্য সংখ্যাটি খুব সহজেই পেয়ে যেতাম। কিন্তু এখানে একটি সংখ্যাও দেওয়া নেই, একটি সংখ্যাও দেওয়া
নেই। তাহলে আমরা কিভাবে বের করতে পারি এই গুণফল থেকে দুটি সংখ্যাকে কিভাবে বের করতে পারি? না, দেওয়া নেই বটে, কিন্তু সম্পর্ক তো দেওয়া আছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 3 গুণ। তো মনে করি ছোট সংখ্যাটি হলো x। আমরা যে কোনো সময় এই নিয়মে আমরা যে কোনো অঙ্ক করতে পারি x ধরে, ঠিক আছে? তাহলে মনে করি ছোট সংখ্যাটি হলো x, তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি কত হবে? 3x। ছোট সংখ্যাটির 3 গুণ। এখানে যদি ক হয় 3 ক, এখানে যদি 50 হয় তো 3 50 150, মানে এখানে যেটা হবে তারকে 3 দ্বারা গুণ করে যদি পাওয়া যাবে সেটি হবে বড় সংখ্যাটি, ঠিক আছে? তাহলে ছোট সংখ্যাটি যদি x হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? 3x। এখন ছোট সংখ্যাটি যদি x হয়, বড় সংখ্যাটি যদি 3x হয়, তাহলে দুটির গুণফল কত হবে? 3x গুণিত 3x। হ্যাঁ, অতএব গুণফল কত হবে বলো? গুণফল কত হবে? না x গুণ 3x সমান কত হবে? 3x স্কোয়ার। গুড, 3x স্কোয়ার। তাহলে গুণফলের মান দেওয়া আছে 147। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 3x স্কোয়ার সমান 147। অতএব শর্তানুসারে লিখতে পারা যায় 3x স্কোয়ার সমান 147। তাহলে x স্কোয়ারের মান কত হবে? না 147/3। কাটাকাটি করে দাও, 3 4 12, 3 9 27। তাহলে x স্কোয়ার সমান 49 হয়ে গেল। x স্কোয়ার সমান 49। তাহলে x এর মান কত হবে? না 49-এর বর্গমূল। তোমাদের বর্গ এবং বর্গমূল সংক্রান্ত অঙ্ক আছে, সেই জন্যই এটি দেওয়া হয়েছে। তাহলে x এর মান কত হবে? 49-এর বর্গমূল। তো 49-এর বর্গমূল সমান কত? 7। অতএব x এর মান বেরিয়ে গেল 7। x কি ধরা হয়েছিল? ছোট সংখ্যাটি। তাহলে ছোট সংখ্যাটি কত সেটা বলা হয়নি, বলা হয়েছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যাটি 3x। তোমরা দুটিই বের করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ছোট সংখ্যাটি আগে লিখে নাও। ছোট সংখ্যাটি সমান 7। অতএব বড় সংখ্যাটি সমান 7 গুণ 3 সমান 21। তোমাকে এটিই বের করতে বলেছে, ওটিকে বের করতে বলা হয়নি। আমরা লিখে দিলাম, কোনো ক্ষতি নেই। তাহলে বড় সংখ্যাটি সমান, আচ্ছা উত্তরটা সঠিক হলো কিনা একবার তোমরা যাচাই করে নিতে পারো। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা গুণ করলে 147 পাওয়া যাবে। এখানে আমরা যদি 21-কে যদি 7 দ্বারা গুণ করি, 7 থেকে 7, 7 দুগুণে 14, 147 পেয়ে গেলাম নাকি? তাহলে আমাদের অঙ্কটি সঠিক রয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপরে চলে যাচ্ছে আমরা আজকের শেষ অঙ্কটি। অঙ্ক নম্বর 10। 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? পূর্ণবর্গ সংখ্যাটি কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটি। 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তোমাদের বর্গমূল সংক্রান্ত অঙ্ক রয়েছে সিলেবাসে, তাই এটি দেওয়া হয়েছে। দেখো, 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে কি করতে হবে? আগে বুঝে নিতে হবে যে কি করতে হবে।
কিভাবে বুঝবে? না 1000-এর নিকটতম সংখ্যাগুলি কি কি হতে পারে? না 1000-এর আগে হচ্ছে 999, তার আগেরটি 998, তার আগেরটি 997, তার আগেরটি 996, বটে কিনা বটে বলো? আর 1000-এর পরের সংখ্যাটি কি হবে? 1001, তারপরেরটি হবে 1002, তারপরেরটি হবে 1003, তারপরেরটি হবে 1004, এইভাবে। তাহলে এগুলি এই সংখ্যাগুলি হচ্ছে 1000-এর নিকটতম, মানে কাছাকাছি। এখন তোমাকে দেখাতে হবে যে যে কোনো সংখ্যাই তো হলে চলবে না, সেটা পূর্ণ বর্গ হতে হবে, যার বর্গমূল করা যাবে। তাহলে 1000-এর কাছাকাছি কোন সংখ্যাকে বর্গমূল করা যাবে? তাহলে এটা বের করার জন্য আমরা একটা শর্টকাট পদ্ধতি নিচ্ছি, মানে এক এক করে পরীক্ষা নিরীক্ষা করে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রথমে 1000-এর বর্গমূল করার চেষ্টা করছি। কি করছি? বর্গমূল করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তো 1000-এর বর্গমূল ভাগ পদ্ধতিতে করছি, আরো কম সময় লাগবে। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার সময় ডান দিক থেকে জোড়া জোড়া অঙ্কে দাগ দিতে হয়, মানে জোড়া জোড়া বেছে নিতে হয়। এবং এই যে লাস্টে যে 10, এখানে কত খাওয়ালে 10-এর থেকে কম হবে? ব্যাপার হচ্ছে যত খাওয়াবে, যে অঙ্কটি খাওয়াবে সেই অঙ্কটিকে সেই অঙ্ক দ্বারাই গুণ করতে হবে। এখানে 3 লিখবে, 3 দুগুণে 6, 3 4 12, এরকম লেখা যাবে না। যদি 3 খাওয়াবে তো 3-কে 3 দ্বারাই গুণ করে গুণফলটা লিখতে হবে, এটি হচ্ছে মূল কথা। যদি 2 খাওয়াবে তো 2 দুগুণে 4-এ লিখতে পাবে। যদি 6 খাওয়াবে 6 চোখ 36-এ লিখতে পাবে। ব্যাপারটা বুঝাতে পারছি আমি? ঠিক আছে? তাহলে কত খাওয়াবে বলো? 3, 3 3-এ 9। এবারে বিয়োগ করে দাও, 1 হলো, হয়ে গেল। এরপরে যখন নামবে, ভাগের সময় তো নামে, এক্ষেত্রেও নামবে, কিন্তু এক্ষেত্রে নামার নিয়মটি হচ্ছে জোড়ায় জোড়ায় নামবে, একটি একটি অঙ্ক নামবে না। তাহলে শূন্যের সঙ্গে শূন্যের জোড় আছে, তাহলে দুটো শূন্য একবারে নেমে যাবে। কত হলো? 100। এবারে এটা যখন এখানে আসবে তখন দ্বিগুণ হয়ে আসবে, তা 3 দুগুণে 6, এরপরে একটি ঘর ফাঁকা রাখবে। এই ঘরে এমন একটি সংখ্যা বসাও, যেটা বসাবে সেটা দ্বারাই গুণ করতে হবে। তুমি যেখানে 1 বসাও তো 1 দ্বারাই গুণ করতে হবে, যদি 2 বসাও তাহলে 2 দ্বারাই গুণ করতে হবে, যদি 3 বসাও তাহলে 3 দ্বারাই গুণ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তাহলে বলো কত খাওয়াবে? এখন যদি আমি এখানে যদি 2 খাওয়াই, মনে করো 2 খাওয়াই, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, মানে 124 হয়ে যাচ্ছে। তাহলে 100 থেকে বেশি হচ্ছে, যে 2 খাবে না। কত হবে? 1। কত হয়ে গেল? 61। 1 আর কত? 10, 9 10, হাতে 1, 7 কত? 10, 3 10। অর্থাৎ আমরা যখন 1000-কে বর্গমূল করার চেষ্টা করছি, তখন বর্গমূল তো পেয়ে গেলাম আমরা 31, কিন্তু অবশিষ্ট থাকছে 39। তার মানে 39 যদি এর থেকে কমিয়ে দেওয়া হয় তাহলে আর অবশিষ্ট থাকতো না। সোজা কথা। আমরা বর্গমূল যখন করছি 31 পেলাম বর্গমূল, কিন্তু বর্গমূলটা সঠিক মানে মিলছে না তো, 39 ভাগশেষ থেকে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এই অবশিষ্টটা যত থাকছে সেটা যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা একটা বর্গ সংখ্যা হবে, যার বর্গমূল হবে 31। তাহলে 1000 থেকে তুমি কি করো? 39 বিয়োগ করে দাও। 9 কত? 10, 1 10, হাতে 1, 4 কত? 10, 6 10, হাতে থাকে 1, 1 কত? 10, 9 10। অর্থাৎ 961 এমন একটি সংখ্যা যেটি বর্গ সংখ্যা, যার বর্গমূল কত? 31। 961 একটি বর্গ সংখ্যা যার বর্গমূল 31। তাহলে 1000-এর কাছাকাছি একটা আমরা বর্গ সংখ্যা পেলাম, যেটি হচ্ছে কত? 961। এখন এর পরে তো একটা বর্গমূল থাকতে পারে, এর থেকে বড়, এর থেকে বড় থাকতে পারে। তো এখানে বর্গ সংখ্যাটি কত হবে? না, যার বর্গমূল হবে 32। 31-এর পরে তো 32-ই হয় না, তো 31-এর বর্গ 961, তাহলে 32-এর বর্গ তোমাকে বের করে নিতে হবে। তাহলে 32-এর বর্গ বের করা খুব সহজ, 32-কে 32 দ্বারা গুণ করে দাও। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 4 6 6 12, 2 হাতে 1 10, 1024। তাহলে 1000-এর থেকে ছোট একটি বর্গ সংখ্যা হলো 961,
আর 1000-এর ঠিক পরের যে বড় সংখ্যাটি বর্গ সংখ্যা সেটি হচ্ছে 1024। এখন তোমরাই বলো দেখি 1000-এর কাছে কোনটা আছে, 1024 আছে না 961 আছে? 1024। তাহলে কি বলা হচ্ছে যে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে নিকটতম মানে কাছের, তাহলে কাছে হচ্ছে এটি। অতএব নির্ণয় উত্তর কত হবে? 1024। অতএব নির্ণয় উত্তর সমান 1024, এটি হবে উত্তর। তো এক এক করে আমি তোমাদেরকে 10টি অঙ্ক শিখিয়ে দিলাম এই ক্লাসে, এবং প্রতিটি অঙ্কই কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতে আসার মতো অঙ্ক। তোমরা খুব যত্ন সহকারে এই সমস্ত অঙ্কগুলো শিখে নিবে, করবে, প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। আরেকটি কথা, হ্যাঁ, তোমরা মানে যারা মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে আমার ভিডিওটি দেখছো, তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই অঙ্কগুলিতে আমি শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম কিভাবে করবে। তোমরাও এইভাবে নিজেকে তৈরি করো যদি চাকরির পরীক্ষার জন্য। একটা কথা বলে রাখছি যে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু ওই ক্লাস 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোর এই অঙ্কগুলো থাকে। সুতরাং যারা ক্লাস 6-এ পড়াশোনা করছো তোমাদের জন্য যতটা ইম্পর্টেন্ট, যারা চাকরির জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্য কিন্তু সমান ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তো তবু বলছি যে যদি তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দিয়ে দিব, বা আবার আমি অন্য ভিডিও করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি শেষ করার আগে আমি একটা কথা বলে যেতে চাই যে যদি তোমাদের আমার বোঝানোটা, আমার টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার যে ভিডিওটি রয়েছে সেটি লাইক শেয়ার করে দিবে। আর এরকম অঙ্ক পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবে। তো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুর্গা পূজা সবার জন্য মঙ্গলময় হোক, বেশ আনন্দে পূজা কাটুক, এই বলে শেষ করছি। ধন্যবাদ।